know that nobody can suppress 70 million people? That when 70 million people determined to achieve something, nobody can suppress it. We cannot tolerate anymore all this system. Everything is collapsed. There is no administration. The people are obeying my order, not their order. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু ভাষণ আমরা শুনতাম। তখন তো টিভি ছিল না, তখন ছিল রেডিও। ও রেডিওর মাধ্যমে আমরা এগুলা শুনতাম। 1971 সালে মার্চ মাস, ওই মার্চ মাসে হলো কি 7 তারিখের দিকে, 7ই মার্চেই ঢাকা রেসকোর্স ময়দানে উনি একটা ভাষণ দেন। সে ভাষণটা আমি নিজের কানেই, আমার নিজের একটা রেডিও ছিল ছোট, ওই রেডিও দিয়ে আমি শুনছি। শেষ মুহূর্তে একটা কথা বললো, সে কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, বুঝছো? সে কথাটা গুরুত্বপূর্ণ কথা কি? তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। এই ভাষণটা যখন আমি শুনলাম, শোনার পর আমার ভিতরে একটা জাগরণ আসলো। কি ব্যাপার, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাহলে কি আমরা পরাধীন? আমরা স্বাধীন নই? আমার বয়স তখন এই তোমাদের মতো বয়সী ছিল, 17-18 বছর বয়সের যুবক ছিলাম আমি। তাহলে তো আমরা পরাধীন। তখন আমার মনের ভিতরে একটা জাগরণ আসলো, এই দেশে একটা যুদ্ধ হবে। সে যুদ্ধটা কাদের সাথে হবে? হানাদার বাহিনীর সাথে, পাকিস্তানিদের সাথে। তখন আমার এক বন্ধু ছিল, ওর ব্রেন আর আমার সাহস দুটাকে এক জায়গায় করলাম। এক জায়গায় করে দুই বন্ধু ওই বসে বসে জায়গায় জায়গায় বসে বসে গল্প সল্প করে এই মুক্তিযুদ্ধে যাওয়া যায় কিভাবে, বুঝছো? মুক্তিযুদ্ধটা কিভাবে যাওয়া যায়, মুক্তিযুদ্ধ কি তাও তো আমরা ভালো বুঝি না। তখন আস্তে 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 এই এলাকার এরিয়া কমান্ডার ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর সাক্ষাৎ পাই আমি। উনি মানিকগঞ্জ ট্রেজারি ভাঙ্গে ছাত্র যুবকদের সঙ্গে নিয়ে কিছু অস্ত্র উনি নিয়ে গেছে। 303 রাইফেল, মার্ক 4 রাইফেল, এগুলো উনি নিছে। তখন আমি ওনার সাথে যোগাযোগ করলাম। কোথায়? হরিরামপুর থানা সুতারুলি গ্রামে রশিদ মাস্টার নামে এক ব্যক্তি ছিল, তার বাড়িতে। তার সাথে যোগাযোগ করার পরে উনি বললো, লোকমান তুমি আসছো ভালো হয়েছে, তোমার তো ট্রেনিং আছে। ট্রেনিং আছে মানে? আমি পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিলাম এর আগেই। আমি 1965-এ আমি সে পাকিস্তান সেনাবাহিনীতে অংশগ্রহণ করেছিলাম। আমি ট্রেনিং করা শুরু করলাম। আমার কথাগুলো বুঝো তোমরা? তোমরা বুঝো? হ্যাঁ, বুঝতে চাও? আচ্ছা, তখন কি দিয়ে ট্রেনিং করাবো? ওই বাঁশের লাঠি দিয়ে, এইটা সেটা দিয়ে ওদেরকে আমি ট্রেনিং করা শুরু করে দিলাম। ইতিমধ্যে 14 জুনে আমার উনি কৌরি নামে একটা জায়গা আছে শিবালা থানায়, ওখান থেকে আমাকে নির্দেশ দিল যে তুমি এই 12 জন শূন্য মুক্তিযোদ্ধা নিয়ে গিয়েও থানায় অ্যাটাক করবা। অ্যাটাকটা হবে কি, তোমরা ওদের সাথে গুলি বিনিময় করতে হবে না, শুধু থানার যে ফায়ার করে ওদেরকে বুঝিয়ে দাও যে মুক্তিযোদ্ধারা ওদের ঘেরাও করে রেখেছে, ওদের চতুর্পাশে মুক্তিযোদ্ধারা আছে, ওরা বাইরে বাইরে সাহস না পায়। আর এইটাই ওরা বুঝুক যে এ দেশের সাধারণ মানুষ আমাদেরকে আর চায় না, ওরা যুদ্ধের জন্য প্রস্তুত। এইটুক ওদের বোঝানোর জন্য আমাদেরকে এই প্রোগ্রামটা ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী সাহেব দিলেন। চলো তোমাদেরকে আমি এখন ওই কলেজের হোস্টেল দেখে নিয়ে আসি। হ্যাঁ, কলেজের হোস্টেলে দেখে ওখানকার ঘটনা, ওখানে কিছু জানতে পারবা। চলো আমরা কলেজের হোস্টেল তোমাদেরকে নিয়ে যাই। সেদিন ছিল 17 জুলাই। ক্যাপ্টেন হালিম চৌধুরীর নির্দেশ মোতাবেক আমরা আসলাম এই
ঘিওর থানা সদর আক্রমণ করার জন্য। মাত্র 17 জন মুক্তিযোদ্ধা আমরা, আমার গ্রুপ 17 জনই আমরা ওই দুই ভাগে বিভক্ত হয়ে একটা গ্রুপ থাকি। ওই যে দেখতেছ না, ওই যে তারের থাম্বাটা গাড়িগুলোর ওদিকে, হ্যাঁ, ওখানে হলো, ওটা হলো পোস্ট অফিস, ওই জায়গাটা ছিল আমার পজিশন। আর একটা গ্রুপ হলো এই যে 3 সেক্টর দেখছো না, এই 3 সেক্টর পিছনে ছিল একটা খাল ছিল, খালটা এখন নাই। এই খালের ওই পার হলো আর একটা গ্রুপ। আমরা দুই সাইডের থেকে মানে ওদের উপরে গুলি করব। তখন দেখা গেল থানায় ওরা নাই, গুলি যায় আমাদের উপরে এই হোস্টেল থেকে। এটা কিন্তু কলেজের হোস্টেল, 3 সেটটা, এটা কলেজের হোস্টেল। গুলিটা আমাদের উপরে যায় করতে গিয়ে কলেজের হোস্টেল থেকে। আচ্ছা, আমরা তখন এই কলেজের হোস্টেলের দিকে পাল্টা গুলি ছুটতে লাগলাম। পাল্টা গুলি যখন শুনলাম তখন দেখা গেল এই যে দক্ষিণ পশ্চিম কর্নারটা না, এখানে ওদের একটা বাংকার, আর এই পূর্ব সাইডে আছে ওদের বাংকার, লাইন করা বাংকার। এই যে নারকেল গাছ না, এই নারকেল গাছের করে বাংকার ছিল, এই নারকেল গাছের করে বাংকার ছিল, ওই নারকেল গাছের করে বাংকার ছিল। এগুলো তখন নারকেল গাছ ছিল না। আর এই যে মাঠটা নাই যে, এখান থেকেও বাংকার ছিল। ওরা এই সমস্ত বাংকার থেকে যখন এইদিকে ফায়ারটা দিল, ওই যে থানা, ওই যে ওটা থানা, তখন থানার মুখটা ফেসটা এইদিকে ছিল, এখন তো ওইদিকে নিয়ে গেছে। এইদিকে ছিল, ওরা এইদিকে যখন ফায়ার দিতে লাগলো তখন আমি একটা মহাবিপদে পড়ে গেলাম। তোমার মতো যুবক ছেলেরা আমার সাথে যুদ্ধ করতেছে, বলা যায় না কার মার পুত এই যুদ্ধে হারিয়ে যায়। তোমরা জানো না, তালতলা নামে একটা জায়গা ছিল, সেই যুদ্ধে আমার এক সহযোদ্ধা, বাড়ি পাবনা, নাম ছিল কাদের। 31টা গুলি তার বুকে লেগে সে কাদের মারা যায়। কাদের যখন মারা যায় তখন আমাকে ধরে বলল, উস্তাদ তুমি যুদ্ধ বন্ধ করো না, এ দেশ স্বাধীন হবে টুডে অ্যান্ড টুমরো, এই বলে কাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমি তখন চিন্তা করি কি করি আমি এই যুবক ছেলে বা ছাত্রদের নিয়ে, ওরা তো আমাদের মতো পাকা না। তখন আমিও আস্তে আস্তে পিছিতে লাগলাম। পিছিতে ওই যে থানার চতুর্দিকে ছিল কাটা তারের বেড়া, এক পর্যায়ে আমরা কুলিং করে ওই কাটা তারের বেড়া দিয়ে থানার ভিতর ঢুকে পড়ার পর আমরা পিছিয়ে আসলাম। পিছিতে ডান দিকতে একটা শব্দ আসলো গুলির। তখন ডান দিকে আমি খেয়াল করে দেখলাম আমার পশ্চিম মোড়কার যে গ্রুপটা, ওই গ্রুপটাই ওদের পজিশন নিচে আমাদের পিছনে যাইতে বলতেছে, তোমরা ব্যাক করো আমাদের দিকে। কারণ কি, আমরা আবার ফায়ার করতেছি কেন, ওরা যাতে বাংকারতে উঠতে না পারে, উঠে যদি আমাদের উপরে যে আজকে অ্যাটাক করে তাহলে আমরা মারা যাব। যে আমরা একটা ফায়ার দেই আর পিছাই, একটা ফায়ার দেই আর পিছাই, যাতে ওরা উল্টে আমাদের উপরে আক্রমণ না করতে পারে। এইভাবে আস্তে 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 আমরা থানার ভিতর দিয়ে ঢুকে দক্ষিণ পাশ দিয়ে বেরিয়ে আমরা আমাদের নিরাপদ স্থানে চলে যাই। আচ্ছা, যাওয়ার পরে রাস্তায় এক দুর্ঘটনা ঘটাইল। কি, শিবেলা থানার ওসি এক বাজারে গেছে আর্মি টার্মি নিয়ে, সেখানে যাইয়া দোকানপাট ভাঙচুর শুরু করছে, এইটা সেইটা দিয়ে। শালা ওসি বসে রয়েছে, জানালার ফাঁক দিয়ে ধ্রিম করে মাইরে দিলাম। ওরে মাইরে দিয়ে ওনার চশমা, এই যে চশমা, আমরা তো তখন যুবক, চশমা হাতে নিয়ে এরকম পাওয়ার না চশমা, তাও নিয়ে আইলাম, ওনার একটা চিহ্ন নিয়ে যাই। মাইরে দিয়ে হালার ওসির চশমা নিয়ে গেলাম। চশমাটা আমি ক্যাপ্টেন হালিম চৌধুরীর দেখাইছি। সেই চশমা আমার সংরক্ষিত ওই কেন্দ্রে, মুক্তিযোদ্ধা কেন্দ্রে আজও সংরক্ষণ আছে। তোমরা যদি যাও আমি চশমা তোমাদের দেখাই দিব। এই যে সেই ওসির চশমা আমাদের সংরক্ষণ করা। শুধু তাই না, আর অনেক কিছুই আছে, দেখতে পারবা গেলে। আমরা আস্তে 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 পিছিয়ে আমাদের নিরাপদ স্থানে চলে যাই। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি তোমরা বুঝতে চাও, আমার মতো আর বয়রা না তো। আমার তো 71 সালে ওই যে ওই মর্টারের গুলায় আমার এই ডাইনমুরকার কান আর এই ডাইনমুরকার চোখ, আমার চোখ কিন্তু কানা, এটা কিন্তু ভালো না। ব্যালেন্ডার সাইডের গুলার ধুমায় আমার এই চোখটা এই দেখো কানা হয়ে গেছে। এমনি ভালো দেখা যায়, এই চোখ কিচ্ছু দেখা যায় না, আমি দেখতে পারি না, একদম অন্ধ আমি। এটা কিন্তু আমার একটা ব্যালেন্ডার সাইডের গুলা গেছে, ওটা টেস্ট করতে গিয়ে হ্যাঁ এই চোখটা গেছে। আর এই যে দেখো বামুরকার কান, দেখো বামুরকার কানটা গেছে। আচ্ছা, আপনারা তো 17 তারিখ যুদ্ধটা করছে, তখন মানে রাত্রে না দিনে যুদ্ধটা করছিলেন? যুদ্ধের টাইমটা ছিল আমাকে খুব ভোরে আমরা এই থানাটা অ্যাটাক করব, কিন্তু ভোরে আইসা পৌঁছে সারতে পারি না, একটু লেট হয়ে যাই। আমরা নৌকা আসতেছি তো মোটামুটি 6টার মধ্যে এসে আমরা
অ্যাটাক করে ফেলি। ওই বুধবারের দিন তো অ্যাটাকটা করি, বিশাল একটা হাট লাগতো। ওই হাটের মানুষের ক্ষয়ক্ষতি হইব বিদায়ী আমার হাই কমান্ড আমাকে নির্দেশ দেয় যে তুমি খুব ভোরে অ্যাটাক করবা, হাটের লোকজন যাতে না এসে পৌঁছায়। এই জন্যই আমরা খুব ভোরে এসে অ্যাটাক করি। অ্যাটাক করে আমাদের কোনো ক্ষতি হয় নাই। কারণ ওদের হয়েছে কিনা এটা আমি ভালো জানি না বা তথ্য নিতেও পারি নাই। তোমাকে আমি আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি, যে পয়েন্টের থেকে আমি যুদ্ধ করেছি সেই যুদ্ধের জায়গাটা তোমাদের দেখাবো। আর যে রাস্তা দিয়ে আমি ওই থানার ভিতরে ঢুকে আমরা চলে গেছি, ওই রাস্তাটা আমি তোমাদেরকে ভালো করে দেখাবো যে কোন জায়গা দিয়ে কোন অবস্থাতে আমরা চলে গেলাম থানার ভিতর দিয়ে ঢুকে দক্ষিণ পাড় দিয়ে বেরিয়ে গেছি। এদিক দিয়ে এসে এই যে ওই আমরা থানাটা করি, আর একটা গ্রুপ থাকে আমার পিছনে ওই নদীর ওই পারে থেকে। হ্যাঁ হ্যাঁ, এই মসজিদের পিছনেই থানা। এই যে সাইডটা দেখা যায়, এই সাইডটা এখানে একটা তারের থাম্বা ছিল, সেটা ছিল টেলিফোন লাইন। তখন এই বিদ্যুৎ ছিল না, টেলিফোন ছিল। ওই টেলিফোনের লাইনটা ধ্বংস করে দেওয়ার জন্য আমার একটা গুরু দায়িত্ব ছিল যে ওরা টেলিফোনে যাতে কোথাও যোগাযোগ না করতে পারে। এই জন্য আমার এটা এখানে দিছিল। এখান থেকে ওই লাইনটাও আমি কেটে দেই। তারপরে যখন ওই যে কলেজের হোস্টেল থেকে ফায়ারটা আসতে লাগলো না, এখান থেকে আস্তে করে এরকম ভাবে হামাগুড়ি দিয়ে এখান দিয়ে, তখন এই অলটাও ছিল না, হামাগুড়ি দিয়ে আমরা এখান দিয়ে বেরিয়ে যাই। এখান দিয়ে এমনি ওই থানায় ঢুকে পড়ি। এই যে মসজিদটা দেখা যাচ্ছে না, এই মসজিদের পিছনে এলো থানা। তখন কিন্তু এখানে এই ওয়ালটা ছিল না, কাঁটাতারের বেড়া ছিল আর কি। হ্যাঁ, ওই কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে আমরা হামাগুড়ি দিয়ে, হ্যাঁ এরকম ভাবে হামাগুড়ি দিয়ে এই কাঁটাতারের বেড়া পার হবার সময় আমাদের একজনের পিঠে একটু আছাড় লাগে। সেই আছাড়টাই একজন একটু আঘাতপ্রাপ্ত, তাছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি আমাদের এখানে হয় নাই। এখানকার যুদ্ধ আমাদের এখানেই শেষ। এখন আমি তোমাদেরকে অন্য একটা যুদ্ধের স্থানে নিয়ে যাচ্ছি। চলো আমরা ওই যুদ্ধের স্থানে চলে যাই, চলো। মুক্তিযুদ্ধকে জানো ৬৫তম পর্বের কুইজ। গোলাইডাঙ্গার যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর কতজন সদস্য নিহত হয়? এ ৫১ জন, বি ৬১ জন, সি ৭১ জন, ডি ৮১ জন। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। এমজে স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৩ জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। ওই যে তোমাদের কাছে আমি যে বলছিলাম না যে গোলাইডাঙ্গা, এই সেই গোলাইডাঙ্গা। এই গোলাইডাঙ্গা যে যুদ্ধটা হয়েছে তাতে বাংলাদেশে অন্যতম যে কটা যুদ্ধ হয়েছে তার মধ্যে এই গোলাইডাঙ্গা যুদ্ধ একটা। হ্যাঁ, এই কথাগুলো তোমরা মনে রাখবা, যদি মনে না রাখো তাহলে কাজ হবে না। আচ্ছা, এই গোলাইডাঙ্গা যুদ্ধটা আমরা কিভাবে করলাম, কেমনি করলাম, কেন করলাম, সেই ঘটনাটা আমি তোমাদেরকে একটু খুলে বলি, তোমরা শোনো, কথাগুলো মনে রেখো। হ্যাঁ, আচ্ছা, ঘটনা হলো কি, আমাদের ক্যাম্প ছিল গোলাইডাঙ্গা প্রাইমারি স্কুলে। তোমরা তো শুনছো রাজাকার, আলবদর, আলসাম, না দেখলে ওদের নাম তো শুনছো বড়দের কাছে। আচ্ছা, ওই রাজাকার, আলবদর, আলসাম ওদের মাধ্যমে ওরা সংবাদ পায় যে গোলাইডাঙ্গা স্কুলে মুক্তিযোদ্ধাদের একটা ক্যাম্প আছে। সেই ক্যাম্পটা কাদের? লডু বাহিনী। লডু বাহিনীর নাম শুনলে ওরা চমকে উঠত, এত ভয়াবহ বাহিনী ছিল ওটা। এক পর্যায়ে রাত্র করে ভোর রাত্রে ওরা সিঙ্গার থেকে 7 খান নৌকা ছাড়ছে, 100-র ঊর্ধ্বে ছিল আর্মি। তখন ওরা যখন 7 খান নৌকা ছাড়ছে এই ক্যাম্প আক্রমণ করার জন্য, আমাদের তো আবার সিআইডি গোয়েন্দা আছে মুক্তিযোদ্ধাদের,
আমাগো সিআইডি ওইটা টের পেয়েছে, আমাদের কাছে বললো ওরা কিন্তু আজ ভোরে আমাদের এই ক্যাম্প আক্রমণ করবে। যখন আমাদের কাছে এই কথাটা বলছে তখন আমরা কি করছি, সাথে সাথে গোলাডাঙ্গা প্রাইমারি স্কুল থেকে আমরা ক্যাম্প অন্য স্তরে নিয়ে গেছি। কোথায়? ওই যে গ্রামগুলো দেখা যায় না, হ্যাঁ, ওই গ্রামে চলে গেছি, নবগ্রাম বাস্তা না কি কয় টুকরে, হ্যাঁ ওই গ্রামে চলে গেছি আমরা রাত্রের সাথে সাথে। ওরা ভোরে সিংহের থেকে নৌকা যোগে আইসে ঠিকই গোলাডাঙ্গা আক্রমণ করছে। তখন আমরা ওখান থেকে দৌড়িয়ে আইসে এই যে সর্ষে ক্ষেত্রে দেখতেছো না, এই যে, হ্যাঁ এখানে আসছি। পরে ওরা এখান দিয়ে ক্রস করে এই যে খালটা, এই খাল দিয়ে ওরা গোলাডাঙ্গা দিকে চলে যায়। আমরা তখন এখানে অলরেডি আইসে সারছি। আমার কমান্ডার তোবারক হোসেন লডুর সচেতন সুশৃঙ্খল পরিচালনায় এই যুদ্ধের দায়িত্বটা উনি আমাকে দিলেন, তুমি পরিচালনা করো। তখন ওদের উপর আক্রমণ না করে আমরা অ্যাম্বুশে চলে গেলাম। অ্যাম্বুশ অর্থ মানে তোপ পাইতে বসে রইলাম, কারণ যে ওরা এই রাস্তায় ওদের ফিরতে হবে, নৌকা যোগে আর ফেরার কোনো রাস্তাই নাই। হ্যাঁ, আমরা যখন অ্যাম্বুশের তোপ পাইতে বসে আছি তখন ওরা ওখানে গিয়ে তো আর কিছু পায় নাই, কিছু ভাঙচুর করছে, নামছে মুক্তিবাহিনী কাদের হয়, মুক্তিবাহিনী কারা হয়, এই পয়লা টিলা 2-4 দিনে চর থাপুরও মারছে, কিছু ভাঙচুরও করছে, করে ওরা আবার এই রাস্তা দিয়ে ব্যাক করছে সিংহের দিকে। তখন আমরা তো সেট হয়ে গেছি কে কোথায় থাকবে। আমার সাথে আমি ব্যতীত আরো 31 জন মুক্তিযোদ্ধা ছিল। ওই যে ঘরটা দেখা যায় ছাপড়া, ওখানে আছিল হইলো একটা এই করচার ঝোপ, আমি ওখানে পজিশনটা নিলাম। আমার কাছে ছিল একটা ব্যাটাগান, ওই ব্যাটাগানটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আর্মসের মধ্যে ওই ব্যাটাগানটাই সবচেয়ে বড়, যে আমি ফায়ার করব, আমার ফায়ার ওপেন হবে, তোমরা ফায়ার করবা। তখন এদিক থেকে ওরা আসতেছে, ওদের নৌকা ছিল 7 খান। ছয় খান নৌকা এই এরিয়ার মধ্যে এসে গেছে, একটা নৌকা পিছনে পড়ছে। নৌকাগুলো চালায় কিন্তু আবার আমাকে বাঙালি বলা মানে ওকে জোর করে ধরে ধরে নিয়ে আসছে, চালা কি করবো, জানের ভয়ে ওরা চালাইতেছে। একটা নৌকা পিছু পড়ে গেছে, ওই নৌকাটা এখন ওই নৌকাটা যদি আমার অ্যাম্বুশের ভিতরে আনতে যাই, এই মুহূর্তে 2 খান নৌকা বেরিয়ে যায়। তখন আমি চিন্তা করলাম যে একটা থাক, 2টা বাড়িবার দিব না। তখন আমি ফায়ার ওপেন করলাম। ফায়ার ওপেন করার পরে আমাদের গুলি বর্ষণ হয়ে গেল চতুর্দিকতেই, আমাদের ফায়ার, ওদের কোনো ফায়ার নাই। আমি স্বচক্ষে দেখলাম নৌকাটা ডুবে গেছে, ওরা দাঁড়িয়ে রয়েছে নৌকার মধ্যে, এত ফুটি পানি হয়েছে ওখানে তো পানি, আমি তো এত ফুটি পানির মধ্যে আমিও। আচ্ছা, এত ফুটি পানি হয়েছে, নৌকা নিচের দিকে যেতেছে, ও গুলি করারও ক্ষমতা নাই, ও কোনো কিছু করতেছে না, ওটা হতভম্ব হয়ে গেছে। ওরা যে আবার হঠাৎ করে কি এখান দিয়ে গেলাম, আসার তার সাথে পুনরায় আক্রমণ, নৌকাগুলা সম্পূর্ণটি নৌকা চলে গেল। একটা নৌকা যদি পিছিয়ে পড়ে রয়েছে, ওই নৌকাটা এই পারে উঠে গেল ডাইন পারে, ওদের বিশাল কম তো, ডাইন পারে যখন উঠে গেছে, উঠেই ওরা ওদের এলএনজি দিয়ে ফায়ার দিছে আমাদের উপরে। আমার উপরে যখন একটা ফায়ার আসছে তখন তো আমি নীরব, আমি টান দিয়ে উঠে গেছি, টানে উঠে গেছি। ডানে উঠে যাওয়ার পরে আমরা তো আর খুলিতে পারিনি, আমরা তখন পিছনে হটছি, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কিন্তু ওদের 81 জন পাক হানাদার বাহিনী এই কোমের মধ্যে আমরা ডুবিয়ে মারছি, এই এলাকাবাসী লোক দিয়ে পিটিয়ে মারছে। আমরা পিছনে হটার পরে ওরা অনেক ক্ষতি করছে এখানে, অনেক। এই যে সমস্ত বাড়ি ঘরগুলো দেখা যায় না, এগুলো ওরা জ্বালাইয়া দিছে। আমরা কাছে আসতে পারিনি, কেন পারি নাই? আমাদের শর্ট আর্ম, ওই আর্ম দিয়ে ওদের মোকাবেলা করতে পারবো না, ওরা আরো মারবো। তারপরে বলবা যে আপনারা পারবেন না, যুদ্ধটা করলেন কেন? এই আমাদের প্রথম যুদ্ধ এবং প্রথম পরিচয় করলাম আমরা যে আমরা বাঙালিরা লডু বাহিনী যুদ্ধ করতে জানে, যুদ্ধ ওরা শিখেছে, যুদ্ধের কলা কৌশল সচেতন সুশৃঙ্খল ট্রেনিং দিয়ে ওদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে গড়ে তোলা হয়েছে। আর ওই যুদ্ধটা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হয় নাই, মাত্র 30 মিনিটের যুদ্ধে ওরা 81 জন পাক হানাদার বাহিনী এখানে ডুবে মরছে, এই দেশের জনগণ বাইরিয়া মারছে। 30 মিনিট স্থায়িত্ব এই যুদ্ধটা। তারপর আমরা পিছনে গেলাম, সন্ধ্যার সাথে সাথে হেলিকপ্টার এসে অনেক গুলি টুলি করছে।
তারপরে ওই যে ফসফরাস বোম যেটা কয়, হ্যাঁ, স্মোকিং বোম মারছে, মারে বাড়িগুলো জ্বালাইছে। মানুষও মারা গেছে। এদিকে একটা বাড়ি আছে, তারা ওই বাড়ির বোধহয় 3 জন লোক মারা গেছে একই পরিবারে। তারপরের দিন ওরা এখান থেকে ওরা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করছে। যে জায়গাটা দাঁড়াইছে এই জায়গায় 40 ফুট পানি থাকতো চৈত্র মাসে, ওরা অস্ত্রগুলো উদ্ধার করে ফেলছে। তারপরের দিন আমরা আবার এসে কিছু অস্ত্র পাইলাম। সেই কি অস্ত্র পাইলাম? ভালো ভালো অস্ত্র পাইলাম। এই অস্ত্র পাই এলো আমরা শক্তিশালী হইলাম। ও একটা অস্ত্র আছে, তার নাম হলো ব্যালেন্ডার সেট। সেই ব্যালেন্ডার সেট দিয়ে কি করে, ওটা দিল ট্যাঙ্ক মারে। কিন্তু পাইলাম তো ঠিকই, ওটা লাঞ্চার পাবো কোথায়? না, 1 বাক্স লাঞ্চার পাইলাম, তার মধ্যে 3টা লাঞ্চার আছে। আমার কমান্ডার তো বড় হোসেন লডু, উনি বললেন যে লাঞ্চার গুলা বোধহয় নষ্ট হয়ে গেছিল, তো পানির নিচে থেকে ওঠানো হলো। আমি তাহলে একটা টেস্ট করে দেখি। হ্যাঁ, তখন ওই কালীগঙ্গা নদীতে টেস্ট করার জন্য গেলাম রাতের অন্ধকারে। ওটার এমন একটা খারাপ জিনিস আছে, ওই লাঞ্চারের পিছন দিয়ে একটা ধুমা মানে একটা গ্যাস নিক্ষেপ হয় যখন ওকে ফায়ার করা হয়। আমার জানা ছিল, আমি আমার কমান্ডারের নির্দেশ মোতাবেক সেটাকে ফায়ার করতে গিয়া আমার ডান মুখের চোখটা চলে গেল। দেখা যায় চোখ ভালো, কিন্তু এই চোখটা অন্ধ। আমি স্বাধীনের পর থেকে চশমা ব্যবহার করি। আমি পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতাম। চোখটা অন্ধর দরুন আমাকে সেনাবাহিনীতে ছাড়াই করে দিল, চাকরিটাও চলে গেল। আমি তোমার আমার এক বন্ধুর কথা বলছিলাম না, আজগর নামে। ওই 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 এই যে আজগর আসে, এই যে আসতে আজগর বাজারের ভিতর দিয়ে বাইরে আসলো, এখান দিয়ে রাস্তা। আয় আজগর ভাই, আজগর ভালো আছিস ভাই? বহুদিন পর তোর সাথে আমার দেখা হলো রে ভাই। এই তো সেই আমাদের গোলাইডাঙ্গা, হ্যাঁ হ্যাঁ, যুদ্ধের স্থান। আমাদের অস্ত্র ছিল 28টা, 26টা অস্ত্র ছিল একটু হেভি। এই দিয়ে আমরা 3 পাশে, এই নদীর দক্ষিণ সাইডে, পশ্চিম সাইডে আইখ্যাত ছিল, উত্তর সাইডে ওখানে ছিল 7 জন, এখানে 11 জন, আর বাদ বাকি ছিল দক্ষিণ সাইডে। আমাদের অস্ত্র হেভি অস্ত্রের মধ্যে আমাদের ওস্তাদ যে লোকমান, যিনি যুদ্ধ পরিচালনা করছেন, ওনার ছিল বেটাগান, আমার ছিল 303 রাইফেল, এর সেলার ছিল স্টেন গান, ছিল SMG। তবে যুদ্ধের পরে আমরা এখান থেকে চলে যাই, দক্ষিণ পাশ থেকে চলে যায় আগেই 30 মিনিট যুদ্ধের পর। পশ্চিম পাশের 11 জন ওরা 1 ঘন্টা যুদ্ধের পর চলে যায়, কিন্তু আমরা যে 7 জন ছিলাম উত্তর পাশে, আমরা গেছিলাম না। ওরা দক্ষিণ পাশে LMG সেট করে, পাখানাদার বাহিনী, ওখান থেকে একটা নৌকা পিছনে পড়ার পর আসা, ওরা গুলি করতে থাকে, আমরা ওপার থেকে কতক্ষণ পর পর একটা করে গুলি করতে থাকি। পরবর্তী এখানে হেলিকপ্টার আইসা আর আইসা ফাইটার আইসা আক্ষেত মানে কুশল ক্ষেত, ওখানে ব্রাশ মারে, তখন আমরা চলে যাই। কিন্তু এখানে যে 11 জন ছিল, ব্রাশ মারার একটু আগেই ওরা চলে যায়, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, ওরাই ক্ষতি হয়েছে। এই হলো যুদ্ধের বিবরণটা। এই তো সেই জায়গাটা। আচ্ছা আসো, তোমরা আমার সাথে আসো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আসো আসো আসো। এই গোলাইডাঙ্গা যুদ্ধের স্মরণে ঐতিহাসিক গোলাইডাঙ্গা যুদ্ধ। এই ঐতিহাসিক গোলাইডাঙ্গা যুদ্ধে 81 জন পাক হানাদার বাহিনী এখানে স্পটেই মারা গেছে, সেই জন্যই এইটা এখানে স্থাপন হচ্ছে। মুক্তিযুদ্ধকে জানো 65তম পর্বের কুইজ। গোলাইডাঙ্গার যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর কতজন সদস্য নিহত হয়? A 51 জন, B 61 জন, C 71 জন, D 81 জন। D
বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও এমজে স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসাবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 64তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল নবীগঞ্জ থানার যুদ্ধে কোন মুক্তিযোদ্ধা শহীদ হন? সঠিক উত্তর এ ধ্রুব। এই পর্বের বিজয়ীরা বিজন, তাসনিম জাহান ও এহতেশামুল হক। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। তেরোই ডিসেম্বর মানিকগঞ্জ জেলা হানাদার মুক্ত হয়। তখন আমাদের ক্যাম্প ছিল গড়পাড়া। গড়পাড়া থেকে আমরা জানতে পারলাম যে ওই নর্থ বেঙ্গলের কিছু হানাদার বাহিনী ঢাকার দিকে ওরা রওনা হচ্ছে। তখন আমরা এই মানোরার ব্রিজ, এই যে দেখতেছো না ব্রিজটা, এই ব্রিজের থেকে ওই কড়িগাছ পর্যন্ত এসে আমরা পজিশন নেই। পজিশন নেওয়ার পর ওদের সাথে আমাদের সাথে ভীষণ গুলি বিনিময় হয়। সেই গুলি বিনিময়ের পরে আমাদের দুজন মুক্তিযোদ্ধা, একজন আহত হয়, তার নাম বাদল, আর একজন শহীদ হয়, তার নাম চান মিয়া। চান মিয়ার শহীদ আত্মার রক্তাক্ত স্মৃতি জয় বহন করে আমরা গড়পাড়া আর্যমান হাই স্কুলের সামনে তাকে দাপন কাপন করে আবার মানিকগঞ্জে ফিরে আসি। আমাদের ক্যাম্প হয় মানিকগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। এই যে আমার পাশে যে একজন মুক্তিযোদ্ধা, আমার সহযোদ্ধা, ও যুদ্ধের সময় আমার সাথেই ছিল। ওই সময় ওর খুব জোর ছিল, সময়ে সময়ে সে আর্মস হাতে নিয়ে সিংহের মতো গর্জে উঠত, কোথায় সেই পাকিস্তান হানাদার বাহিনী, কোথায় সেই পাকিস্তান হানাদার বাহিনী। এই কথাটাও সবসময়ই বলতো, তুমি বলো তোমার বাড়িতে যে যুদ্ধটা হলো, যে বাঙ্কারগুলা করলা, তার দুই একটা কথা কি তোমার মনে আছে? তুমি বলতে পারবে আমার সামনে? আমার বাড়ির সাথে এই মহাসড়ক, ওই রাস্তার সাথে দুইটা বাঙ্কার করি। তখন ওই সাইডে আছিল চানমিয়া, ওখান থেকে ওরা আসতেছিল, আসার রাস্তা দিয়ে আসতেছিল। এখন ওই ফায়ার জোনে ওখান থেকে ওদের একজনের মাথায় গুলি লাগে। ও বঙ্গবন্ধুকে যখন এ দেশের এক কুচক্র শক্তি তার সপরিবারে নির্মমভাবে হত্যা করলো, তখন থেকে সে তার জবানবন্দি। 12 বছর সে কারোর সাথে কোনো কথা বলে নাই, এখনো তেমন ভালো কথা বলে না। ওই কেউ জিজ্ঞাসা করলে বলে, কেউ জিজ্ঞাসা না করলে বলে না। তারপর যখন মানিকগঞ্জ হাই স্কুল থেকে আমাদেরকে নিয়ে এলো পিটিআইতে, পিটিআই কয়েকদিন অবস্থান করার পরে আমার হাই কমান্ড তোবারক হোসেন লড়ু প্রকৌশলী, উনি বললেন তোমরা অস্ত্র জমা দাও। অস্ত্র জমা দিয়ে তোমরা যে যে কাজে ছিলা সেই কাজে তোমরা চলে যাও। আমরা অস্ত্রগুলো জমা দিয়ে যার যার কাজে চলে যাই। এই আমার মানিকগঞ্জ জেলার শেষ যুদ্ধ। মানিকগঞ্জে আর কোনো যুদ্ধ হয় নাই।